স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। আমি ইশরাত জাহান উর্মি আপনাদের সাথে আছি। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীর নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি বুধবার আমরা কথা বলি লাইফস্টাইল নিয়ে। আজ কথা বলবো পুষ্টি মেনে ডায়েট এই বিষয়ে। আমরাই বলবো না, আপনারাও বলবেন। স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের সাথে আছেন অ্যাপোলো হসপিটালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী। তামান্না চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। পুষ্টি মেনে ডায়েট, আমরা আজকে বিষয়টি ঠিক করেছি। ডায়েটের নানান ধরন আমরা দেখতে পাই, বিশেষ করে এখন তো জিএম ডায়েট এবং অন্যান্য অনেকগুলো ডায়েটের, ইউটিউবে হাজার হাজার ডায়েটের প্রণালী পাওয়া যায় এবং সেখানে একটা প্রশ্ন আসলে উঠেই আসে যে কেউ কেউ বলেন যে এই ডায়েটে এই ক্ষতি, ওই ডায়েটে ওই ক্ষতি। আসলে পুরো ডায়েটটা কেমন হওয়া উচিত সেটা আগে জানবো, তারপরে পুষ্টি কিভাবে ঠিক রাখতে হবে এবং একই সাথে ডায়েটটাও কিভাবে। আজকে আপনাদের টপিক সিলেকশনটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ আমরা বেসিক্যালি খাবার বলতে যেটা বুঝি যে আমরা বেঁচে থাকার জন্য খাই, বাট এই বেঁচে থাকাটা কিভাবে সম্ভব হয় সেটা কিন্তু আমাদের খাবারের যে নিউট্রিশন বা পুষ্টি, অর্থাৎ প্রত্যেকটা খাবার থেকে আমরা 6টা নিউট্রিয়েন্টস পেয়ে থাকি, মেইনলি কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস। তো দেখা যায় যে ডায়েট শব্দটা ইউটিউব যেটা বললেন, যেমন জিএম ডায়েট, তারপরে হচ্ছে মিলিটারি ডায়েট, এইগুলো আসলে প্রপার ডায়েট শব্দটা এখানে থাকলেও এখানে ব্যালেন্সিংয়ের কোনো বিষয় কাজ করে না। মূলত বেঁচে থাকতে হলে আপনাকে সব ধরনের নিউট্রিশন পেতে হবে। লাইক আমরা যেটা 5-5.5 বছর 6 বছর পড়াশোনা করে আসছি, সেটা আপনি ইউটিউবের একটা ক্লিকে, মানে কেউ না একজন কেউ তো সেটাকে দিয়েছে, কিন্তু সেটা কতটা বুক বেসড বা কতটা গাইডলাইন ফলো করেছে সেটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের প্রত্যেকটা জায়গায় একটা গাইডলাইন থাকে, যেমন বাংলাদেশের পুষ্টি আমাদের কেমন হবে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, ইন্ডিয়ার জন্য আলাদা গাইডলাইন আছে, আমেরিকার জন্য আলাদা গাইডলাইন আছে। মানে আমেরিকার খাদ্য প্রণালী যদি আমরা মেনে চলি, ওইখানকার একজন পুরুষ বা নারী যে ডায়েট করবে সেটা আমার জন্য কাজ নাও করতে পারে। জি আপা, বিকজ আমরা যদি প্রথম ক্যালোরি থেকেই দেখি যে আমাদের কিন্তু হাইট, ওয়েট, আমাদের বয়স, আমাদের অ্যাক্টিভিটিস, একটা মানুষের বডি ফ্রেম সবসময় এক হয় না। তো সেখানে একটা গাইডলাইন থাকে যে কার জন্য কোনটা ঠিক, একটা শিশুর কি পুষ্টি হবে, একটা বৃদ্ধ মানুষের কি পুষ্টি হবে, একজন প্রেগনেন্ট মায়ের কি পুষ্টি হবে, এটা প্রত্যেকটা স্পেসিফিক এবং ইন্ডিভিজুয়াল। তো সেখানে আসলে ইউটিউব দেখে একটা কিছু করা, মানে আপনি তো চাইলে এখন আপনার একটা ডিজিজ লিখে ইউটিউবে বললে একটা প্রেসক্রিপশনও চলে আসবে, বাট ওই ড্রাগের কতটা ইন্টারাকশন আপনার বডিতে হতে পারে বা ক্ষতি কি হতে পারে এটা না জেনে যদি আপনি করেন, অ্যাপ্লাই করেন, ঠিক সেম আপনি যদি খাবারটাও ইউটিউব দেখে ওভাবে করেন, তাহলে অবশ্যই সেখানে ব্যালেন্সিংয়ের ব্যাপারটা অনেকটাই হ্যাম্পার হবে এবং সেটা ক্ষতিই হবে। আমাদের বেনিফিটস হলেও সেটা খুব সাময়িক। সেক্ষেত্রে ব্যালেন্স ডায়েটটা কি? আমি যদি ব্যালেন্স ডায়েট শব্দটা ব্যবহার করি, আমরা বলি যে অনেকেই বলে যে কার্বস একদম বাদ দিতে হবে, এবং আসলে এটা কিন্তু ওয়ার্ক করে। তেল বা কার্বস এই দুটো বাদ দিলে এবং মিষ্টি জাতীয় খাবার বাদ দিলে এটা খুব দ্রুত কাজ করে। এখন মানে ডায়েটের ক্ষেত্রে বেশ কিছু বিষয় থাকে, যেমন একটা থাকে যে আপনার কেউ দ্রুত কমাতে চান, কেউ হয়তো শরীরের সঙ্গে মানিয়ে একটু সময় নিয়ে কমাতে চান। যদি কেউ দ্রুত কমাতে চান তার কি করা উচিত, আর কেউ যদি ধীরে ধীরে কমাতে চান তার কি করা উচিত? যার খুব বেশি ওভারওয়েট সে কিভাবে তিনি কিভাবে কমাবেন, আর যার মোটামুটি অত ওভারওয়েট না কিন্তু তিনি ফিট থাকতে চান তিনি কিভাবে কমাবেন? দুইটা গ্রুপকে ব্যালেন্স ডায়েট মানতে হবে। আপনি যেটা বলেছিলেন যে তেল ছেড়ে, তারপরে হচ্ছে কার্বোহাইড্রেট ছেড়ে বা চিনি ছেড়ে, হ্যাঁ চিনিটা আমি মানলাম, মিষ্টি চিনি ছেড়ে দিলে এটা আমাদের শরীরের জন্য ভালো, কিন্তু কার্বোহাইড্রেটকে জিরো করলে তার যে এফেক্টটা, ডায়েটের যে ক্ষতি, সেটা বুঝতে হলে আপনাকে কয়েক বছর ওয়েট করতে হবে। আজকে করবেন, একটা ভালো ফল পাবেন, ধরে রাখতে পারবেন না। কারণ দ্রুত কমানো, সেটা ওভারওয়েট বা ওবেসিটি, আপনি যেটা বলছেন যে যাদের একটু কম কমানো দরকার, যেমন তারা ওভারওয়েট, তাদের হয়তো শরীরে 10 থেকে 8-10 কেজির মতো বেশি, কিন্তু 15 কেজির বেশি হলে তার ওবেস। তো তাদের দুইটা ক্যাটাগরিকেই আসলে, ওবেসিটি হলে একজন এক্সপার্টের কাছে গিয়ে কমানো ওয়াইজ হবে, কারণ তার ওবেসিটি মানে হচ্ছে তার ডিমান্ডও বেশি, তাকে হঠাৎ করে ক্র্যাশ ডায়েটিং বা যে কোনো ডায়েটিং দেওয়া যাবে না, তাকে ধাপে ধাপে ক্যালোরি অ্যাডজাস্ট করে একজন এক্সপার্ট তাকে হ্যান্ডেল করতে পারবেন। আর যারা ওভারওয়েট, যারা কিছু কমাতে চায়, তারা নিজেরাই যদি একটু হাঁটা প্লাস হচ্ছে খাবারের 6টা খাবারকে একটু ভাগ করে সারাদিনে অল্প অল্প করে, অল্প খাবার বারে বারে খেয়ে এবং কার্বোহাইড্রেটটাকে পরিমিত করে, আমি কখনোই বলি না এটাকে জিরো করতে। এবং তেলের কথা যেটা বললেন, এটা যদি কেউ সাডেন ছেড়ে দেয়, পরবর্তীতে ভিটামিন এ, ডি, ই, কে, আপনি হাড়ের যে সমস্যাগুলো পাচ্ছেন, শুধুমাত্র তো কোলেস্টেরল একটা ইস্যু না, আমাদের শরীরে কোলেস্টেরলের কিন্তু প্রয়োজন আছে।
ওই যে একটা কথা বলেছিলাম যে গাইডলাইন পুষ্টি মেনে ডায়েট যেটা বলেছেন, শরীরে প্রতিদিন আপনার মিনিমাম 200 মিলিগ্রামের মতো 150 থেকে 200 মিলিগ্রাম কোলেস্ট্রল আপনাকে খেতে হবে, সেটা গাইডলাইন বলে দিয়েছে। সেটাকে জিরো করলে আলটিমেটলি ভিটামিন ডি ডেফিসিয়েন্সিস হবে, আপনি ওজন কমে যাবে, কিন্তু দেখবেন আপনার রিঙ্কল চলে আসছে অনেক আর্লি এজে, অস্টিওপোরোসিস হচ্ছে। আপনি সমস্যাগুলোকে কখনোই ক্যালকুলেশন করা সম্ভব না। যখন আমরা করি সবাই খুব মানে জোশে করে, যারা নিজেরা এই কাজগুলো করে। ওজন যারাই কমাক, অল্প কমানো হোক বাড়ানো বেশি কমানো হোক, প্রথমে মাইন্ড সেট আপ করতে হবে এক্সপার্টের পরামর্শ। আমি এই মাইন্ড সেট আপ নিয়ে একটু কথা বলবো, কারণ সব থেকে ইম্পর্টেন্ট মনে হয় এটা। একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, আমরা ফোনটা নেই। দর্শক, আপনি নাম বলে আপনার প্রশ্নটি কি জানাতে পারেন, শুনছেন তামান্না? জি, আমি তমা, টাঙ্গাইল থেকে। জি বলুন। জি, আমি আপুর সাথে কথা বলতে যাচ্ছি। আপু, আমি হচ্ছে প্রেগনেন্ট, তো আমার ওয়েট হচ্ছে 82। তো এই ক্ষেত্রে আমার ডায়েটটা কেমন হওয়া উচিত? আপনার কত মাস চলছে এখন প্রেগন্যান্সি? আমার 2 মান্থ চলছে, মানে মাত্র স্টার্ট 2 মান্থ। এটা ফার্স্ট প্রেগন্যান্সি আপনার? না, সেকেন্ড টাইম। সেকেন্ড। যেটা হয় যে প্রেগন্যান্সি ওয়েট গেইনের কিন্তু একটা নির্দিষ্ট রেকমেন্ডেশন কান্ট্রি টু কান্ট্রি থাকে। আমাদের দেশের জন্য রেকমেন্ডেশন হচ্ছে 10 থেকে 12 কেজি, বাট উনি যেহেতু 82 কেজি বললেন, আমি শিওর যে উনি প্রেগন্যান্সি মাত্র 2 মাস, ওয়েট খুব বেশি বেড়ে যাচ্ছে, অথবা সে আগে থেকেই ওভারওয়েট ছিল। ওনাকে এখন খাবারটা এমনভাবে ম্যানেজ করতে হবে যে যেটুকু বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন, যেমন প্রোটিন জাতীয় খাবার তাকে একটু বাড়াতে হবে। কার্বোহাইড্রেটটা সে যদি এখন একটু কন্ট্রোল না করে, তাহলে 7-8 মাস বয়স যখন হবে, মানে প্রেগন্যান্সির, তখন দেখা যাবে এক্লাম্পসিয়া হয়ে যায়, অনেকের প্রেশার হয়ে যায়, বাচ্চার জন্য সবসময় কমপ্লেক্সিটি বাড়ে। কারণ হচ্ছে যে সিজারের যে কারণটা, সেটার অন্যতম কারণ কিন্তু ওভারওয়েট বা ওবেসিটি, প্রেগন্যান্সি, ওজন বাড়া। সো তাকে আমার পরামর্শ হবে যে আপনি এখন থেকেই রাতে রুটি খেতে পারেন, সকালে রুটি খেতে পারেন, ভাতের পরিমাণটা একটু কমাবেন, এবং বাচ্চার ভালো ডেভেলপমেন্টের জন্য বেসিক্যালি দুধ, ডিম, আর সবসময় ফোকাস করে থাকি প্রোটিন খাবারকে। সুতরাং মাছ, মাংস এগুলো সে ভালোভাবে খেতে পারবে। শুধু চিনি মিষ্টি অ্যাভয়েড করে 2 বেলা রুটি খেলে আমার মনে হয় প্রেগন্যান্সিটা খুব ভালো মতো হবে। মা ওয়েট গেইন করবে না, কিন্তু বাচ্চা খুব সুন্দরভাবে ওয়েট গেইন করবে। মাইন্ড সেট আপের একটা বিষয় আপনি বলছিলেন, সেটি যদি একটু বলেন। আর তার সাথে আমরা যারা ডায়েটের কথা শুনে থাকি, বা ডায়েটের চার্ট যারা দেন, যে সমস্ত পুষ্টিবিদরা দেন বা ডক্টররা দেন, সেখানে যেটা হয় যে খুব বিস্বাদ কিছু খাবারের ব্যাপার থাকে, এবং একই সাথে আমাদের দেশে খাবারের যেই ভেরিয়েশন সেটাও খুব ভালো না। মানে আমাদের দেশে এমন না যে খুব অনেক ধরনের ফল পাওয়া যায় বা অনেক ধরনের সবজি পাওয়া যায়, মানে এক ধরনের একই রকমের খাবার প্রত্যেক দিন খেতে হয়, এবং সেটা আসলে তখন আর মাইন্ড সেট আপ করে কোনো লাভ হয় না। মানে আপনি প্রত্যেক দিন ফুলকপি খেতে পারবেন না, বা প্রত্যেক দিন তো ঢেঁড়স খেতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আসলে কিভাবে জিনিসটাকে টেস্টি করে মাইন্ড সেট আপের মধ্যে ঢুকিয়ে দেওয়া? যেটা আমি বলবো যে মাইন্ড সেট আপ হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে ফার্স্ট মাইন্ড সেট আপ, যে আমি ওয়েট কমাবো। কারণ আপনি যদি মন স্থির না করে ওয়েট না কমান, তাহলে আপনি বেশি দিন ডায়েট করে থাকতে পারবেন না। সেকেন্ড বিষয়টা হচ্ছে যখন আপনি ডায়েটিশিয়ানের কাছে যাচ্ছেন, যেটা আপনি বললেন, আমি ক্লিনিক্যালি আমরা যেটা প্র্যাকটিস করি, আমরা কখনোই পেশেন্টকে শুধুমাত্র ফুলকপি খাওয়াবো না। যেমন আপনি যদি ইন্টারনেট সার্চ করেন, দেখবেন বাঁধাকপি খেলে পেট কমে, ডাজন্ট মিন আপনি এভরিডে বাঁধাকপি খাবেন। আমি একজন পুষ্টিবিদ হিসেবে মনে করি যে ওয়েট কমানোর কথা যদি আসেন, একটা পেশেন্ট যখন আমার কাছে মাইন্ড সেট আপ করে আসবে, তখন আমি তাকে একটা ক্যালোরির ডায়েট চার্ট দিয়ে শুরু করব, এবং আমি তাকে অবশ্যই 1 মাস পর ফলো আপ করব। কারণ একটা পেশেন্ট একটা ডায়েট 1 মাস করার পরে যা কেজি বা যতটুকু ওজন কমে যাবে, এরপর আর কিন্তু এটা স্টেবল হয়ে যাবে, আর কমবে না। তখন ডায়েটিশিয়ানের কাছে আসলে তার কিছু ফিডব্যাক পাওয়া যায়, ডায়েটিশিয়ান তাকে আবার মোটিভেট করতে পারে, এবং তার কাজ হচ্ছে ওই জায়গাটাতে স্থির রাখা। এবার আসেন, যখন আমরা প্ল্যানটা করি, আমি অ্যাজ এ ডায়েটিশিয়ান যেটা করি, আমি আমারটাই বলছি, যে আমি যখন লিখবো সবজি 1 কাপ, আমি মেজার করে দিয়েছি আপনি 1 কাপ সবজি দুপুরবেলা খেতে পারবেন। এখন সে যদি আধা কাপ করলা খায়, আধা কাপ বেগুন ভর্তা খায়, বা আধা কাপ লাউ খায়, বা 1 কাপ নিরামিষ খায়, ইটস আপ টু দেম। মানে আমি যদি ওই জায়গাটা ইন্টারাপ্ট করি, আমি শুধু বলে দিব আপনি আলু খাবেন না, এবং আপনি 1 কাপ সবজি, এনজয় ইউর ডিশ, মানে অ্যাকর্ডিং টু ইউর চয়েস। আপনি সেটা যেভাবে রান্না করেন, আপনি স্যুপ করে খেতে পারেন, আপনি চিকেনটাকে গ্রিল করে খেতে পারেন। আমরা ডায়েটিশিয়ান হিসেবে আমি যেটা প্র্যাকটিস করি, আমি মেজারমেন্ট বলে দিই, টাইমিং বলে দিই, কোন ধরনের প্যাটার্ন হবে সেটা বলে দিই। কিন্তু আমি যদি এভাবে বলি যে শুধু ফুলকপি সিদ্ধ খাবেন, ঢেঁড়স সিদ্ধ খাবেন, ওগুলো ইন্টারনেটের ডায়েট। ওগুলো একজন প্র্যাকটিস ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, যে ক্লিনিক্যাল, সবসময় আমি বলি শুধু ডায়েটিশিয়ান হলে হবে না,
তাকে অবশ্যই একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হতে হবে, কারণ ক্লিনিক্যাল মানেই হচ্ছে যেটা ক্লিনিক্যালি প্র্যাকটিস এবং অ্যাপ্রুভড, সেটা করলে আর এই ধরনের কমপ্লেইন আসার কথা না। আরেকটা জিনিস হচ্ছে যে ওয়ার্কিং যারা আছেন নারী পুরুষ উভয়ে, তাদের পক্ষে আসলে ওই যে একেবারে টাইম মেপে খাওয়া, এবং যারা আমাদের মতো যারা মানে একটু কি বলে যে দৌড়াদৌড়ির কাজ করেন এবং যারা আসলে ঠিক ঠিক অফিস ওয়ার্ক করেন না, যদি তাদের কথায় আসে, যারা অফিসে থাকেন তারা না হয় মেপে খেতে পারেন, তাদের পক্ষেও টাফ, অনেক সময় কাজের চাপ থাকে। কিন্তু যারা ধরেন এরকম একটু আনইউজুয়াল টাইপের কাজ করেন, তারা কিভাবে ডায়েটটা করবেন? আপা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যখনই একজন পেশেন্ট আমাদের কাছে আসবেন, আমরা কিন্তু আমি অ্যাজ এ ডায়েটিশিয়ান কখনোই তাকে একটা প্ল্যান আগে দিই না। আই হ্যাভ টু টেক দ্য হিস্ট্রি, কারণ তার লাইফস্টাইল আমাকে জানতে হবে। একজন ব্যাংকারের এক ধরনের ডায়েট হলে একজন টিচারের আরেক ধরনের ডায়েট হবে। সো প্রফেশন এখানে অনেক বড় একটা ইম্প্যাক্ট করে। সেটা যদি আমি আমার রুগীর সাথে কথা না বলি, তাহলে সেটা বের করা খুবই টাফ। যেমন আমি যখন চিলড্রেন দেখি, তখন যারা ডে শিফটে কাজ করে তাদের এক ধরনের ডায়েট হয়, ডে শিফটে স্কুল করে, আর যারা মর্নিং এর স্কুল করে তাদের কিন্তু আরেক ধরনের ডায়েট, যারা ভোরবেলা স্কুলে যায়। তো আমাকে যেমন আপনি যেমন আপনার কথাই যদি বলেন যে আমরা একটা মিড মর্নিং খাওয়া দিই, আপনি জানেন 11টার সময় আমরা একটা খাবার দিই, বাট এখন কিন্তু আমরা শোতে আছি। তো আপনি যখন শোটা শেষ হলো, তখনই যদি হয়তো 15 মিনিট 20 মিনিট লেট হলো, আপনি আপনার সেই মর্নিং মিলটা যদি নিয়ে নেন, সামহাও আমরা তো বিদেশে দেখবেন আপনারা দেয়ার ক্যারিং ফুড, ওরা কিন্তু বাসে সাবওয়েতে ওরা ওদের টাইম মতো কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছে। কালচারটা আমরা যখন সবাই বুঝবো, আমাদের মধ্যেও আসবে। সামহাও ম্যানেজ করা, যেমন আপনি সকালে যখন বের হয়েছেন, যে কোনোভাবে ব্রেকফাস্টটা বাসা থেকে করে বের হন, এবং ডিনার আপনি বাসায় গিয়ে করতে পারছেন। দুইটা মেজর মিল কিন্তু আপনার হাতে, আপনার বাড়িতে। এখন লাঞ্চ মাঝখানে 2-3টা আপনি, সেটির জন্যই তো ডায়েটিশিয়ান, দ্যাট শি উইল হেল্প ইউ। আপনাকে বলবে আপনি আসলে কিভাবে খাবেন, আপনার চয়েসটা দেখবে। যেমন সাধারণত আমরা 10টা-11টার সময় ফলের কথা বলি, এটা খুবই ইজি। এবং আপনি যেটা বললেন, হ্যাঁ, আমি যদি দেখেন আমার অনেক পেশেন্টকে দেখি সে অ্যাভোকাডো খাচ্ছে, আমি বলি কেন অ্যাভোকাডো খান, কেন আপনারা বাইরের ফল খান? বাইরের ফল যদি আমাদের জন্য হয়তো সুইটেবল, আল্লাহ আমাদের প্রাকৃতিক ভাবেই দিত, এখানে হতো, রাইট? যেমন আমেরিকাতে ব্ল্যাকবেরি, ব্লুবেরি আছে, আমার জাম আছে। সো এই জায়গাটা আমি অ্যাজ এ ডায়েটিশিয়ান আমাকেও বুঝতে হবে। আমি একটা পেশেন্টকে ব্রোকলি লিখলেই হবে না, আমি লিখবো শীতে কোন কোন সবজি খাচ্ছেন। যেমন সবজির ক্ষেত্রে সহজ হচ্ছে আপনি রং দেখে খান। আপনি দুপুরবেলা যদি রঙিন লাইক মিষ্টি কুমড়া খেলেন, আপনি রাতে লাউ খান, সবুজ খেলেন, কমলা খেলেন। একটু বেসিক জ্ঞান যদি সবার মধ্যে থাকে, তবে পুষ্টির বিষয়ে যেটা হচ্ছে বেসিক জ্ঞানটা আমাদের দেশে খুব কম। আমি আসলে যেহেতু আমাদের সাবজেক্ট আজকে পুষ্টি মেনে ডায়েট, আমার মনে হয় পুষ্টিটা আমরা মিস করে যাচ্ছি। আমরা ফিরে এসে পুষ্টি নিয়ে কথা বলবো, একটা বিরতির সময় পৌঁছে গেছি। কথা বলছি আজ সমাধান সূত্রে পুষ্টি মেনে ডায়েটের বিষয়ে। তামান্না চৌধুরী পুষ্টিবিদ আছেন আমাদের সাথে। থাকুন আপনারা, সঙ্গে থাকুন, বিরতির পর ফিরছি। দেখছেন সমাধান সূত্র, কথা বলছি আজ পুষ্টি মেনে ডায়েট এই বিষয়ে। সাথে আছেন অ্যাপোলো হসপিটালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী। তামান্না চৌধুরী, আপনি বলছিলেন যে মাইন্ডসেট একটা বিষয় তো গেল, আরেকটা বিষয় হচ্ছে অনেকেই বলেন যে বয়সের কথা, যে একটা বয়সে কমানো খুব সহজ হয় ওয়েট কমানো, কিন্তু তারপরে আর অনেক কষ্ট করেও কমে না। এটা কি মিথ বা না সত্য? এটা যদি আমি সায়েন্টিফিক্যালি বলি, যে বয়সের সাথে সাথে মানুষের বিপাকের হার কমতে থাকে, খুব স্বাভাবিক না? আমাদের মেটাবলিজমটা স্লো হয়ে যায়, তখন এমনি ওয়েট কমানোটা একটু চ্যালেঞ্জিং হয়, ইম্পসিবল না। আমার কিন্তু অনেক পেশেন্ট আছে যারা মোর দেন 55 সাকসেসফুলি 30-40 কেজি কমিয়েছেন, ওই যে মাইন্ড সেট আপ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে একটু বয়স হলে যেটা হয় কি, কিছু অসুখ বিসুখ থাকে, যেমন যেই পেশেন্টটার হাঁটু ব্যথা, সে কিন্তু আমি হাঁটতে বললেও হাঁটতে পারছে না। আবার কেউ কেউ থাকে হাই প্রেশার, দেখা যাচ্ছে অনেক কিছুই সে করতে পারছে না ডায়েটের। ওই চ্যালেঞ্জেসগুলো সামনে চলে আসে, যার ফলে বলা হয় যে কম বয়স থাকতেই, যেমন ফিমেলদের বলা হয় মেনোপোজের আগে যে কোনোভাবে হোক ওয়েট কমায় ফেলা, মেলদের ক্ষেত্রে বলা হয় 40-এর আগে নিজেকে শেপ করা। প্রত্যেকটা জীবনের একটা মোড় আছে। আপনি যদি 30 বছর পর্যন্ত নিজেকে রাখতে পারেন ঠিক, 40 পর্যন্ত চলে আসবেন। আবার 40-এ গিয়ে একটা ধাক্কা দিতে হয়, ওয়েটটাকে আরেকটু ঠিক করতে হয়, আবার 10 বছর, তখন আরো 10-20 বছর ভালো থাকা যায়। আবার 50-এ গিয়ে যদি আমি আরেকবার একটা কিছু নিই। আমরা যেমন বলি না, প্রত্যেকটা বয়সের একটা সৌন্দর্য আছে, প্রত্যেকটা বয়সের একটা ডায়েট আছে। সেই জায়গাটায় যেমন অনেকেই মনে করেন যে, আজকে আপনি পুষ্টির কথা বলছিলেন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। যেমন আমার কাছে রুগীরা এসে বলে টক দইতে ফ্যাট নাই, ডিম খাবো না, ডিমে ফ্যাট। এগুলো কিন্তু সব ভুল শব্দ উচ্চারণ। যেমন টক দইতে ফ্যাট নাই, অনেক মিথ আছে। টক দইতে ফ্যাট নাই, যদি পুষ্টির কথা বলেন, টক দইতে ফ্যাট আছে কিনা নাই সেটা ডিপেন্ড করবে টক দই কোন দুধ দিয়ে করা হয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র চিনি নাই, আর কিছুই না, ক্যালোরির
চেঞ্জেস, মানে নর্মাল দইতে আপনি চিনি আছে, ক্যালোরি পাচ্ছেন, টক সেম টক দইটাতে আপনি চিনি ছাড়া করা হয়েছে। টক দইটা অনেক সময় খেতে বলে হয়তো পরিপাক ভালো হওয়ার জন্য, বিপাকের জন্য, কিন্তু এই দেখেন এই যে আমরা মনে করি ফ্যাট ওজন কমে যাবে, ব্যাপারটা এরকম না। এই ফ্যাট নাই বলি যে এটাই ভুল। আবার অনেকে বলে আমি ডিম খাবো না, ডিমে ফ্যাট, ওয়ারাস একটা করে ডিম না খেলে আপনি সারা জীবন একটা ডিম খেতে পারেন এবং এটা আপনার স্কিনকে সুন্দর রাখবে, আপনাকে বায়োটিন দিবে, কুসুম সহ। অবশ্যই আমরা তো এখন আমার হাই প্রেসারের পেশেন্ট আসলো, কারণ কি জানেন, আপনি তখনই আপনার ডিমটা এনজয় করতে পারবেন যখন আপনি সারা দিনের খাবারকে আবার ব্যালেন্স করবেন। এখন আপনি সকালে ডিম খেয়ে যদি রাতে গরুর মাংস খান, তখন আসলে দোষটা যে গরুর মাংসের না ডিমের, এটা আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। সেই জন্য ওই পুষ্টির শব্দটা আসে যে ব্যালেন্স করে খান, যার যতটুকু প্রোটিন দরকার প্রোটিন নিতে হবে, কার্বোহাইড্রেট নিতে হবে, ফ্যাটও নিতে হবে। ফ্যাটকে জিরো করলে কোনো দিন কেউ সুস্থভাবে বাঁচতে পারবে না। হ্যাঁ, একটা জায়গায় আমরা ছিলাম যে কিভাবে আসলে যেটা আপনি বারবার বলছেন যে ফুডটা এনজয় করে খাওয়া, সেটা আমাদের দেশে আসলে খুব টাফ হয়ে যায়। মানে একদম তেল ছাড়া খাবার, এটা শুধু আমাদের দেশে না, আমাদের সব রিজিয়নেও আমরা দেখতে পাই যে একেবারে ডায়েট মানে সিদ্ধ খাবার। ফলে অনেকে আসলে মোটিভেটেড হতে পারেন না যে আমরা একটু স্পাইসি খাবার খেতে পছন্দ করি, একটু ভাজা পোড়া খেতে পছন্দ করি। তো সেখানে আসলে সেই ব্যালেন্সটা এবং সেই সাবস্টিটিউটটা কি হতে পারে, অল্টারনেটিভটা কি হতে পারে? আজকে এই অনুষ্ঠানে আমি সবাইকে বলে দিচ্ছি যে সবজি খেতে হলে বা যে কোনো খাবার খেতে হলে মশলার কোনো লিমিটেশনস নাই, বরং যত আপনি হার্বস ইউজ করবেন, যত মশলা দিয়ে আপনি জিনিসটাকে টেস্টি করবেন, এটার সাথে ডায়েটের কোনো ইন্টারাকশন নাই। হ্যাঁ, মশলা বলতে শুধুমাত্র লাল মরিচটাকে আমরা অ্যাজ এ ডায়েটিশিয়ান বলি একটু কম খেতে। তাহলে দেখেন আপনি কিন্তু খুব মজা করে রান্নাটা করতে পারেন ইফ ইউ ইউজ সাম স্পাইসেস এন্ড হার্বস, জিরা, ধনিয়া, হলুদ। হ্যাঁ, দেখেন মানুষ কত কষ্ট করে জিরা পানি খায়, অথচ খাবারের মধ্যে একটু জিরা দিয়ে বাগার দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। মানে এই যে রসুন, অনেকে দেখি ট্যাবলেটের মতো খায়, অথচ রসুন কিন্তু আমরা খাবারে যে কোনো খাবারের সবজিতে ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে মাংস, যেমন আমরা বলি হোয়াইট মিট খেতে, মুরগির মাংস খেতে। এখন আপনি মাংসটাকে সবকিছু মাখিয়ে একদিন একটু নন স্টিকি ফ্রাই প্যানে একটু গ্রিল টাইপের করে খান, আবার আরেকদিন হয়তো কারি বানান, আরেকদিন হয়তো ছোট ছোট করে কেটে পেঁপে দিয়ে রান্না করেন। মানে ভ্যারিয়েশনটা কি হবে? যেমন আমি আর্মিদের দেখেছি, বিশেষ করে বাংলাদেশের বাইরে যারা আর্মি আছে, আমার সৌভাগ্য হয়েছিল একজন ডায়েটিশিয়ানের সাথে মিট করার, যে ইন্ডিয়ান আর্মিদের ডায়েটটা দেখে এবং ওরা যেটা করলো যে ওরা একটা রোস্টার করে ফেলে, মানে যাতে মনোটোনাসনেস না হয়। যেমন আপনিও যদি সেটা বাসায় করেন যে শনিবার দিন করলা ভাজি হবে, রবিবার দিন মিষ্টি কুমড়া হবে, আমরা না মাথায় ঘামাই না কেউ ফুডগুলো নিয়ে, তখন কিন্তু কি হয় নিউট্রিশনটাকে ব্যালেন্স করা যায়, বাজার সেভাবে করা যায়, ইকোনমিক্যালিও কিন্তু আপনি অনেক বেনিফিটেড হবেন। একজন দর্শক যুক্ত হতে চান, আমরা ফোনটা নিয়ে নিই। দর্শক নাম বলে প্রশ্ন করতে পারেন তামান্না চৌধুরীর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার বয়স হচ্ছে 42, আমার ওজন হচ্ছে প্রায় 65 কেজি। এখন আমি কিভাবে ওজনটা কমাবো সেই আপনার একটু পরামর্শ দেন। উচ্চতা কত? আপনার হাইটটা বলতে হবে। আমার 5 ফিট। 5 ফিট বেশি আছেন একটু। উনি হয়তো 8-10 বেশি না, 8-10 কেজি, তাও বডি ফ্রেমের উপর ডিপেন্ড করে। যেমন আমার মুখের শেপটা বড়, ওনার সেটার উপরে অনেক সময়। তো এই 8-10 কেজি কমানো ওনার জন্য খুব সহজ। উনি যদি প্রতিদিন একটু 40 মিনিট করে হাঁটে এবং খুব টাইম মেনে খাবার খেতে হয়। বাংলাদেশে আমাদের যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা কিন্তু মোটা খাবারের কারণে হই না, আমরা হই ডিসিপ্লিন ব্রেকের কারণে। যেমন সকালের নাস্তাটা 8টা সাড়ে 8টার মধ্যে ওনাকে করতে হবে এবং সেখানে আমরা সাজেস্ট করে থাকি দেশি লাল আটা রুটি, ভেজিটেবলস আর একটা ডিম খেতে পারে সে, আলুটা হয়তো একটু অ্যাভয়েড করবে। 11টার দিকে আমরা একটা স্ন্যাকের কথা বলি, সেখানে সে সিজনাল ফ্রুটসটাকে ইনটেক করতে পারে। দুপুরবেলার খাবারে খেয়াল রাখতে হবে যে মাছ মাংস খেলে ডাল না, ডাল খেলে মাছ মাংস না। আর ভাতের পরিমাণটা যেমন 1 কাপের বেশি উনি যদি ভাত না নেয় তাহলে অনেকটাই কিন্তু ক্যালোরি কন্ট্রোল করা সম্ভব। আর বিকালবেলা সাধারণত আমরা ওই যে গ্রিন টি বলি বা নন ফ্যাট দুধও অনেকে খেতে পারে বিস্কিটের সাথে। আর রাতের বেলা রুটি খেলে ওনার ওয়েটটা অনেক কমবে এবং রাতের খাবারটা মেক শিওর করতে হবে 8টা সাড়ে 8টার মধ্যে। এটাই হচ্ছে ওয়েট কমানোর হচ্ছে মূল সূত্র। যে আপনি শুধুমাত্র, আমার এমন অনেক পেশেন্ট আছে যারা শুধুমাত্র ডিনার টাইমিং ঠিক করে ওয়েট কমেছে 4-5 কেজি। তো এটা উনি করলে, যেহেতু ওনার একটু কম চ্যালেঞ্জ, 1 মাস উনি করে দেখতে পারে। তারপরে ফেল যদি ইনকেস করে তাহলে কিছু হরমোন টেস্ট করে
একজন এক্সপার্ট। আরেকটা বিষয় হচ্ছে আপনি হার্বসের কথা বলছিলেন যে মশলা ব্যবহার করা যাবে, এবং সবজির ক্ষেত্রেও ফলের ক্ষেত্রেও অনেকেই বলে থাকেন যে আমাদের দেশে আমরা যে ফল খাবো ফলের মধ্যে এত ধরনের মেডিসিন দেওয়া হয় যে সেগুলো খেলে উল্টো আরো ক্ষতি হয়। এখন দেশি ফলের ব্যাপারে অবশ্য এটা নিশ্চয়ই কম, যেমন পেয়ারা, বা আপনি যদি কতগুলো ফলের নাম একটু বলে দেন তাহলে দর্শকদের। আমি একটা ছোট্ট জিনিস বুঝিয়ে বলি, তারপর আমি নামগুলো বলি। যে ফরমালিনের ব্যাপার যেটা আগে এতটা হতো কার্বাইড ফরমালিন, এখন কিন্তু অনেকটা কমে আসছে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে সবসময় মৌসুমী ফল নিতে হবে, অর্থাৎ যেই মৌসুমে যেটা পাওয়া যাচ্ছে। যেমন আপনি দেখেন আঙ্গুরের কথা চিন্তা করেন, আঙ্গুরে কিন্তু সবচেয়ে বেশি ইউজ করা হয় কেমিক্যালগুলো। কেন? বিকজ আঙ্গুর এক্সপেন্সিভ, আঙ্গুর কিন্তু আমরা খুব আমাদের দেশের ফল তো রাইট। তখন হয় কি আপনি যদি ওই ধরনের খাবারগুলো খান যেগুলো আনকমন, আনঅ্যাভেলেবল, এক্সপেন্সিভ, তার মানে ওগুলোকে ঠিক রাখার জন্য দে আর ইউজিং অনেক কেমিক্যালস। এখন আপনি তরমুজ খেতে চাইলে তো সেটা হবে না, সেটা আপনি ওয়েট করবেন, যখন আসবে তরমুজের সিজন হয়তো 1 মাস খেয়ে নিলেন, এখন খেলে তো আপনি সেই প্রিজারভেটিভসগুলোই খাবেন। তো সেই জন্য আমাদের সিলেকশন অফ ফ্রুটসে মাথায় রাখতে হবে, যেমন জামরুলের দিনে জামরুল খাওয়া, জামের দিনে জাম খাওয়া, অর্থাৎ যেই সিজনাল ফ্রুটসটা থাকবে দিনে তো 1-2টা ফল, 2 পরিবেশন ফল, সেটা আপনি যেটা পাচ্ছেন সেটাই খাবেন। আপেল একটা খাবার, আপেল কিন্তু আমাদের দেশে হয় না, কিন্তু আপেলে অতটা বেশি আমরা কেমিক্যালসের আশা করি না, কারণ আপেল কিন্তু মানুষ খায়, মানে আপেল অ্যাভেলেবিলিটি আছে এবং কনজাম্পশন। আপনি কি মাথায় রাখতে হবে অ্যাভেলেবিলিটি এবং কনজাম্পশন কোনটা বেশি হয়। দেখবেন খেজুর কিন্তু রোজায় বেড়ে যায় খাওয়া, যার ফলে হয় কি সারা বছর মানুষ খেজুরকে প্রিজারভেটিভ দিয়ে রেখে দিবে এবং তখন খুব সুন্দরভাবে বিক্রি করবে। অথচ আমরা যদি সারা বছরই একটু একটু করে খেজুর খাই তাহলে কিন্তু দামও কমে আসতো এবং প্রিজারভেটিভ কম দিতে হতো। স্টোরটাও তারা ওই নিয়ত নিয়ে স্টোর করবে না যে আমি রোজায় বিক্রি করব। মেইনলি কিন্তু আমি সব সময় দেখছি যে যারা বিক্রি করে তাদের চেয়ে যারা কনজিউমার তাদের কনসার্ন হওয়া উচিত বেশি। আরেকজন দর্শক যুক্ত হতে চান, ফোনটা নেই। দর্শক নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মনোজ ইসলাম, আমার বয়স 23, আর আমার উচ্চতা হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি, আমার ওজন 68.5। আমার সমস্যা হচ্ছে আমি কিছু সময় জগিং করলে 10 মিনিট বা 5 মিনিট একটু হাঁটলে পরে আমি হাঁপাতে শুরু করি, আমার খুব তাড়াতাড়ি নিঃশ্বাস থেকে আর হাঁটতে পারি না, আমার খুব কষ্ট হয়ে যায়। আপনি কি বিবাহিত? হ্যাঁ হ্যাঁ, আমি বিবাহিত। বয়সটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ 21 বলেছেন। বাচ্চা আছে ওনার? 23, বয়স 23। আপনার কি বাচ্চা আছে? না না না। ওকে, বেস্ট সময়। উনি যেহেতু এখনই উনি দেখেন ক্লান্ত হয়ে যাচ্ছে, তো আমি দুইটা বিষয় ওনাকে বলবো। যেহেতু হাইটের তুলনায় ওয়েট বেশি এবং এখনো ওনার প্ল্যানিং করেননি কনসেপ্টে, যে কোনো ভাবে হোক ওয়েটটা কমিয়ে ফেলতে হবে, 6-7 কেজির মতো অবশ্যই কমাতে হবে। খুব সহজেই কমানো সম্ভব, বয়স যেহেতু খুব কম। রাইট। এবং দ্বিতীয়ত হচ্ছে উনি বললেন হাঁপিয়ে উঠে, এটা কিন্তু ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। যেমন আমরা সাধারণত এই ক্ষেত্রে হেমোগ্লোবিনটা চেক করতে বলি, ভিটামিন ডি এবং থাইরয়েডটা উনি অবশ্যই চেক করে নেবেন। কারণ অনেক সময় হয় কি যে হেমোগ্লোবিন কম থাকার কারণে মানুষের ব্রিদিং প্রবলেম হয়, উইকনেস থাকে, হাঁটতে গেলে ক্লান্ত হয়ে যায়। ভিটামিন ডি ডেফিসিয়েন্সিজের কারণেও কিন্তু এরকম হয়। মানে আমরা সিমটমগুলো শুনলে আসলে অনেক সময় আমাদের কিছু টেস্ট একটু বেশি করা লাগে। আর যেহেতু ওভারওয়েট আছে, একবার থাইরয়েড চেক আপ করে নিলে বেটার। তবে প্রি প্ল্যানিং অর্থাৎ বাচ্চা কনসিভ করার আগেও কিন্তু এই 3টা টেস্ট আমরা করিয়ে নিতে বলি। সো বেস্ট হবে উনি এই 3টা টেস্ট করে একজন এক্সপার্টের সাথে কথা বলতে পারেন, নিজেও আমি আগের নিয়ম যেভাবে বলেছি ওয়েটটা কমাতে পারেন। আমরা আবারও একটা বিরতির সময় পৌঁছে গেছি, বিরতিতে ফিরে এসে কথা বলছি। আজ কথা বলছি সমাধান সূত্রে পুষ্টিমিনে ডায়েট এই বিষয়ে, সাথে আছেন অ্যাপোলো হসপিটালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী। সঙ্গে থাকুন, বিরতির পর ফিরছি। দেখছেন সমাধান সূত্র, কথা বলছি আজ পুষ্টিমিনে ডায়েট এই বিষয়ে, সাথে আছেন অ্যাপোলো হসপিটালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী। তামান্না চৌধুরী, আমরা যেহেতু শেষ অংশে আছি, কিছু কিছু মিথ আছে ডায়েট নিয়ে, যেহেতু পুষ্টিমিনে ডায়েটের কথা বলছি। আপনি ফলের কথা বললেন যে যেই ফলগুলো অ্যাভেবিলিটি বেশি এবং আমাদের দেশি ফল, সেগুলো সব ডায়েটিশিয়ানরা এটা বলে থাকেন। মিথ যেরকম অনেকে আজ বলেন যে একেবারে মিল স্কিপ অনেকেই করেন না, আজকালকার ডায়েটে অনেকে সচেতন, জানেন যে খেতে হবে। কিন্তু আরেকবার যদি আপনি একটু যে ওইটা বলেন যে কিভাবে টেস্টি করে খেয়ে আসলে ডায়েটটা করা যাবে, এনজয় ইউর ফুড যেটি আপনি বলছিলেন। এনজয় করতে হলে আপনাকে ভ্যারিয়েশন আনতে হবে। যেমন আপনি প্রতিদিন যদি রুই মাছ খান হবে না, মাছের ক্ষেত্রে ভ্যারিয়েশন আনতে পারেন। যখন যে মাছটা, যেমন এখন শীতের দিনে কই মাছ পাওয়া যাচ্ছে, এখন আমরা যেটা করি অনেক সময় সবজি খেতে বলি, মাছও খেতে বলি। এখন দেখা গেল ভ্যারিয়েশন
ভ্যারিয়েশনের জন্য একদিন কই মাছটাকে একটু লাউ দিয়ে রান্না করে খেলেন, আরেকদিন হয়তো আরেকটা মাছ একটু হালকাভাবে মশলা দিয়ে খেলেন। মানে ভ্যারিয়েশনটা কিন্তু বেসিক্যালি কুকিং আর ভ্যারাইটির উপরে করতে হয়, টেস্ট যেটাকে আপনি বললেন। যেমন আমার কাছে অনেক সময় প্রেগনেন্ট মারা এসে বলে, আমি এক্সাম্পল দিয়ে বলি যে মাছ খেতে পারছি না, তখন আমরা তাকে বলি মাছটাকে একটু ভেজে ভর্তা করে খান, সামহাও আপনি খান। অর্থাৎ এই যে টেস্ট করে খাওয়াটা, যেমন দুধ, আপনি লো ফ্যাট দুধের কথা আমরা সবাইকে বলি, কিন্তু দুধের লো ফ্যাট কিন্তু স্বাদ নাই। তো অনেক সময় আমি তাদেরকে বলি তার সাথে একটু গোলাপ জল অ্যাড করে খান, অথবা যেই পানিটা দিয়ে দুধটা বানাবেন সেখানে একটা তেজপাতা, লং, এলাচ দিয়ে পানিটাকে ফুটিয়ে ওই পানিতে দুধটা বানিয়ে খান। অর্থাৎ টেস্ট মেক করার জন্য আপনাকে একটু ইনোভেশন, মানে আপনাকে একটু ডিফারেন্ট একটা আইকিউ বা আইডিয়া থাকতে হবে। এটা ডায়েটিশিয়ানরা হয় কি, লাইক আমি তো একদম 1 মাসের করে আলাদা করে করব না, কিন্তু আমি এই জ্ঞানটা আমার রুগীকে দিয়ে দিব যে আপনি পরিমিত তেল ব্যবহার করে, যেমন অনেকে ডিম একদম সিদ্ধ খায়, বা ডিম কিন্তু অমলেট বা পোচ করে খেলে একটু তেল থাকলে ডিমের ভিটামিন এ, ডি এগুলো সব আমাদের শরীরে অ্যাবজর্ব হয়। কিছু মিথ আছে ডায়েট সম্পর্কে, যেমন রেড মিট একেবারেই খাওয়া নিষিদ্ধ, দুধের ক্ষেত্রে যেরকম বললেন লো ফ্যাটই সবসময় খেতে হবে, তেল একদম বাদ দিতে হবে, তারপরে কার্বস একদম বাদ দিতে হবে, মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়াই যাবে না, ডিম বেশি খাওয়া যাবে না। এগুলো কি আসলে সত্যি না কতখানি আসলে একটু ব্যালেন্স করে দিই, প্রত্যেকটা ওয়ার্ড আমি বলে দিই। যেমন লো ফ্যাট দুধ খাওয়া ডিপেন্ড করে, যদি আমরা যেহেতু নন ভেজিটেরিয়ান, আমরা মাছ মাংস খাই, তাই আমরা দুধের ক্ষেত্রে ন্যাচারাল দুধটাকে মানা করি, কিন্তু কেউ যদি মাছ মাংস কম খায় সে ফুল ক্রিম দুধই খেতে পারবে। ডিমের ব্যাপারটা আছে, ডিম হচ্ছে আমাদের আদর্শ একটা প্রোটিন, প্রতিদিন একজন মানুষ ডিম খেতে পারবে, যে কোনো বয়সী মানুষ 1 বছরের পর থেকে, জন্মের 1 বছরের পর থেকে। এবং ডিম খেলে মাথায় রাখতে হবে ওই দিনের খাবারে, যেমন অনেক সময় আছে না আপনি বিকেলে চিকেন ফ্রাই খাচ্ছেন, তখন হয়তো আপনার টোটাল ইনটেক বেড়ে গেলে ওই দিনটা একটু সচেতন থাকা। থার্ডলি হচ্ছে, যেমন আপনি আরেকটা বলেছিলেন যে তেল না খাওয়া, তেল পরিমিত খাবার পরিমিত করে খেতে হয়। সাধারণত একজনের জন্য আমরা 4 থেকে 5 চা চামচ অর্থাৎ 25 ml পর্যন্ত বরাদ্দ করি পার ডে। তো 25 ml হলে 4 জন যদি একটা বাড়িতে রান্না করা হয় 100 ml করে, এবং সেটা 30 দিনে 300 ml, 3000 ml, দ্যাট মিনস 3 লিটার তেল যদি 4 জন মানুষ 1 মাসে খায়, ইটস ওকে। এখন আপনি সেই তেলটা দিয়ে যা খান, ভর্তা খান, ভাজি খান, ইটস আপ টু ইউ। মানে আমার কাজ হচ্ছে সেই এডুকেশনটা পেশেন্টকে দেওয়া। যেমন অনেকে আছেন কার্বোহাইড্রেট একদম জিরো করে, এটা লিভারের জন্য খুব ক্ষতি, এটা স্কিনের জন্য ক্ষতি, চুল পড়ে যাবে। আপনি এত সুন্দর লিন অ্যান্ড থিন হলেন, আপনার মাথায় চুল নাই, আপনার স্কিন হাসলে কুচিয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি আবার সেই ডিপ্রেশনে চলে যাবেন। ইনফ্যাক্ট কার্বোহাইড্রেটকে অনেক কমায় দিলে ডিপ্রেশন ইজ ওয়ান অফ দ্য রিজন, রেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট। যার জন্য আমি সবসময় বলি যে না, পরিমিত খেতে হবে। হ্যাঁ, যেখানে আমরা 1 প্লেট ভাত খেতাম সেখানে আমরা হাফ প্লেট করব, যেখানে 2-3টে রুটি খেতাম সেটা হয়তো আমি 1টা বা 2টো রুটি। মাংসের ক্ষেত্রে যেটা বলছিলাম, রেড মিট অবশ্যই খুবই ভালো। রেড মিট আমি সব পেশেন্টকে বলি এনজয় ইওর রেড মিট উইকলি অথবা 10 ডেজে একবার। আর যেদিন রেড মিট খেলেন সেদিন হয়তো আপনি সারাদিন ওই যে ডাল বা ডিমের কুসুমটা ফেলে দিলেন, কারণ রেড মিটটাকে এনজয় করছেন। আর মিষ্টির চিকেন অবশ্যই প্রতিদিনই চাইলে কেউ খেতে পারে, তবে সাথে মাছ হলে আরো ভালো। আর আরেকটা ছিল, সরি, যেটা মিষ্টির কথা বললেন, যেমন এখন পিঠার সিজন চলছে, আপনি যদি আপনার লাইক ভাপা পিঠা, এটা আপনি আজকে খাবেন, এটাতে তো অনেক ক্যালোরি, এটাও তো মিষ্টির মধ্যে পড়ে, আপনি সকালে ব্রেকফাস্টটা ভাপা পিঠাই খান। মানে ব্যালেন্স করাটা ইম্পর্টেন্ট, আপনি সব খাবেন কিন্তু আপনি কি ব্যালেন্স করতে পারেন। ভাপা পিঠা যদি সারাদিনে সব খাবারের পাশাপাশি বিকালবেলা নাস্তা হিসেবে খান তাহলে এক্সেস। আরেকটা জিনিস হচ্ছে যে কিছু খাবার, আরেকটা খাবারের কথা বলা হয় খিচুড়ি, যেটা একেবারেই খাওয়া উচিত না। ঠিক তা না, আপনি যদি সবজি, মুগ ডাল, চাল ডাল দিয়ে খিচুড়ি করেন, জিনিসটা হচ্ছে খিচুড়ির সাথে একটা আইটেম থাকবে। এখন খিচুড়ির সাথে যদি আপনি মাছ ভাজা, গরুর মাংস, পরিমাণে যত সবকিছু বাড়বে, যত ইনগ্রেডিয়েন্টস বাড়বে, তত সেটা স্বাস্থ্য। আর একদমই শেষ পর্যায়ে পৌঁছে গেছি ফাস্ট ফুডের ব্যাপারে, যেরকম আমরা এত বেশি এখন ফাস্ট ফুডের দ্বারা ঝুঁকে যাচ্ছি না, মানে খেতে বাধ্য হই অনেক সময়। এবং যে চিকেন ফ্রাইড বা মানে ফ্রাই চিকেন বা এই জাতীয় জিনিসগুলো, এইটার থেকে আসলে মুক্তি পাওয়ার উপায় কি? মানে কতখানি এটা থেকে অ্যাভয়েড করা উচিত? এটা হচ্ছে অ্যাওয়ারনেস। আপনাকে বুঝতে হবে, যেমন আপনি ফাস্ট ফুডগুলো খাচ্ছেন সেখান থেকে ট্রান্স ফ্যাট চলে আসে, এই যে নিউরোলজিক্যাল প্রবলেম, এই যে ওজন বেড়ে যাওয়া, কোলেস্টেরলের, আপনি জানেন এখন 14 বছরের বাচ্চাকে প্রেশারের ওষুধ দিতে হয়, বিকজ তারা এত বেশি পরিমাণে ফাস্ট ফুড খায়, দে আর নট বার্ন করছে না। এবং একটা ফ্রেঞ্চ ফ্রাইজে আপনার 12 থেকে 15 কিলো ক্যালোরি, এবার আপনি গুণ করেন যে আপনি কয়টা ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে ফেলছেন। সো ফাস্ট ফুডের ব্যাপারটা হচ্ছে ফ্যামিলিতে খুব ভালো ভালো ডেলিশিয়াস খাবার করা, ফ্যামিলি থেকে এডুকেশনটাকে দেওয়া এবং বাচ্চাদেরকে এনকারেজ করা। এই ক্ষেত্রে পুষ্টিবিদদেরকে যদি স্কুলের সাথে ইনভলভ করানো হয় তাহলে অনেকটা ওভারকাম করানো সম্ভব।
আমার মনে হয় একদমই শেষ পর্যায়ে তো আমরা চলে এসেছি। নিশ্চয়ই আপনার এই কথাগুলো যারা ওজন কমাতে চান তাদের সহায়ক হবে, এবং ওজন বাড়লে বা সেই সেই ক্ষতিটা কি সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারেন যারা এই ধরনের সমস্যায় ভোগেন। অনেক ধন্যবাদ তামান্না চৌধুরী আপনাকে, নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এই ছিল আজকে সমাধান সূত্রে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।